চাকরির 1 সপ্তাহ না গড়াতেই হঠাৎ আমার স্বামী আদিল ব্যাগ নিয়ে বাসায় এসে হাজির। এসে ভরা রুমে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলে, প্রিয়া, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে এসেছি। আমার ননদী যা এবং চাচি শাশুড়ি সবাই সামনেই ছিল। লজ্জায় মাথা নুয়ে আসে আমার। আদিল আমাকে সবার সামনে জড়িয়ে ধরার তার এই বাচ্চা সুলভ কাণ্ডটা প্রথমে ধরতে পারেনি সে। যখন চাচিমা বলে ওঠেন, মানুষ এতটা বইয়ের পাগল হয়, আমাদের আদিলকে না দেখলে তো বুঝতামই না। তখন আদিল সাথে সাথে আমাকে ছাড়িয়ে নেয় আর অপ্রস্তুত কণ্ঠে বলে, না মানে। চাচিমা থামিয়ে দিয়ে বলে ওঠেন, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। প্রিয়া, তোমার আঁচলের নিচে গুজে রাখা স্বামীকে তুমি নিজের রুমে নিয়ে যাও। দূর থেকে এসেছে, একটু রেস্ট করতে দাও। আমি নিঃশব্দে সম্মতি জানিয়ে ওনার হাত থেকে ব্যাগ নিতে গেলে উনি বাদ সাধেন, এত বড় ব্যাগ তোমার নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, আর আমার সাথে আসো বলে আদিল ব্যাগ নিয়ে রুমে যায়। আমি তার পেছন পেছন পা বাড়াতে পেছন থেকে আমার ননদী ডেকে ওঠেন, ভাবি, রুমে একটু পরে যাও, মা তোমার সাথে কি না কি কথা আছে। মার সাথে কথা সেরে তারপর যাও। আমার ভেতরটা আটকে ওঠে। শাশুড়িকে আমি খুব ভয় পাই। আদিল চাকরি রেখে চলে এসেছে, এখন মা এটা নিয়ে আমার উপরে রাখবেন। আদিলের সাথে আমার বিয়ে হয়েছে আজ 6 মাস। এই 6 মাসের মধ্যে আদিলের সাথে আমার একসাথে থাকা হয়েছে 1 মাস কি 1.5 মাস। বাকি মাসগুলোতে শাশুড়ি, ননদী এবং যা আদিলকে বিভিন্ন কাজের তদারকিতে বিভিন্ন জায়গায় পাঠাতো। যেমন আমার ননদীর জামাইয়ের যশোরে পাটের কারখানা আছে। ননদীর জামাই একা সামলাতে পারবে না ভেবে আদিলকে শাশুড়িমা ওখানে পাঠিয়ে দিতেন। আবার ভাসুরের খুলনায় চামড়ার কারখানা আছে, ওখানেও পাঠিয়ে দিতেন। আদিলও যেত। কথা হলো, সে যখন আমাকে বিয়ে করেছে তখন সে বেকার ছিল। তাই নতুন বিয়ে করা, নতুন একটা সংসার হওয়া মানেই তো 7 দিকে খরচ বাড়া। তাই আদিল অত শত না ভেবে ওনাদের কথায় রাজি হয়ে যায়। কিন্তু আমাকে নতুন বিয়ে করে রেখে দূরে বেশি দিন থাকতে পারেনি আদিল। সব ছেড়ে চলে আসে। আদিল ফিরে আসাতে কেউ খুশি হয়নি। পরিবারের সবার মুখ ভারী এবং কালো হয়ে যায়। আদিলের ফিরে আসায় সবাই আমাকে দোষারোপ করতে থাকে। সে রাতে মা, ননদী এবং যা রুমে এসে বলেন, নতুন একটা সংসার হয়েছে তোর। এই যে তোর সংসারটা চালাবে কে? কার উপর নির্ভর করে তুই এখানে ফিরে এসেছিস? কারো কোটি টাকা নেই, আরেকজনের সংসার চালাবে। আদিল মার মুখের ওপর বলে ওঠে, আমি নতুন চাকরি দেখব, তবে খুলনায় যেতে পারবো না। এখান থেকে খুলনা অনেক দূরে। আমি আশেপাশে কোথাও একটা চাকরি দেখে নেব। পরে আদিল একদিকে আর মন মতো চাকরি পায়নি, যা পায় খুব কম বেতনের, যা দিয়ে আমাদের সংসার চলতে কষ্টকর হয়ে যাবে। তাই পরে আর উপায় না পেয়ে এক বন্ধুর সহায়তায় ঢাকায় চাকরি দেখে। সেখানেই নামধারী একটা কোম্পানিতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের চাকরি জোগাড় করে ফেলে। ওখানে 1 সপ্তাহ আগে জয়নিং হয়ে আজ বাসায় আবার চলে আসে আদিল। আমি মৌনমুখে ননদের কথায় সায় দিয়ে মার রুমে ঢুকে শান্ত স্বরে বলি, মা ডেকেছেন? শাশুড়ি মা আমার কথার জবাব তুললেন না, চোখ জোড়া ক্ষীণ করে তাকিয়ে থাকলেন। মিনিট 2 যেতে ননদী পাশ থেকে বলে ওঠেন, কি নাকি বলবে, তা বলে বিদায় দাও তাড়াতাড়ি। শাশুড়ি মা গলাটা হালকা ঝেড়ে নিলেন। তারপর সামনে একটা বাটিতা থেকে একটা পানির খেল মুখে পুরে বলতে থাকলেন, সংসার করবে তোমরা, মাইনে যা পাবে তা তা সংসারে খরচ করবা তোমরা। ছেলের মাথাটা খেয়ে ফেলো কেন? তাকে কেন ঢাকা থেকে বাসায় নিয়ে এলে? তোমাদের সংসারটা কার ওপর চলবো শুনি? তোমার বাপের বাড়ি থেকে কি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে নাকি? মা, আপনার ছেলেকে আমি আসার ব্যাপারে কিছুই বলিনি। উনি যে আজ আসবে তা আমিও জানি না। আবার নাটক শুরু করেছো গতবারের মতো। ছেলে তো আমার আগেই ঠিক ছিল। ছুটি ছাড়া বাসায় আসতো না। কাজ চলাকালীন কাজ বরখাস্ত করে আসতো না। তোমাকে বিয়ে করার পরই কেন এরকম করতেছে ছেলে? এই মেয়ে, আমার ছেলেকে কি মন্ত্র পড়িয়েছে শুনি? ননদী বলে, এমন মন্ত্র পড়িয়েছে বইয়ের আঁচলের তলা ছাড়া তোমার ছেলের কোথাও ভালো লাগে না। সব দোষ এই মেয়েটার। ভালো ভেবে একে বিয়ে করে এনেছি। এ তো দেখি দিনের পর দিন আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়াচ্ছে। মা, আপু, আপনাদের কোথাও ভুল হচ্ছে। দয়া করে এরকম মিথ্যে অপবাদ আমাকে দিবেন না। সব ঠিক হয়ে যাবে। যদি আজকে রাতের মধ্যে ছেলেকে আবার ঢাকায় পাঠিয়ে দাও। বোঝাতে পেরেছি? এবার আসতে পারো। শাশুড়িমার রুম থেকে বেরোতে আমার চোখ জোড়া টলমল হয়ে যায়। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে 2 গাল বেয়ে। তরহর করে সেই পানি আবার মুছে নেই। তারপর আমাদের রুমের সামনে আসি। খানিকক্ষণ রুমের সামনে দাঁড়িয়ে নিজেকে সংযত করার চেষ্টা করি। কিছুতেই আদিলকে এই বিষয়টা বুঝতে দেওয়া যাবে না। আগেরবারও দিইনি। আমার মা নিষেধ করেছিল। এ বাড়িতে আসার আগে মা একটা কথাই বলেছিলে, প্রিয়া,
এই দেয়ালের কথা যেন ওই দেয়াল শুনতে না পারে। তোর বাবা ক্যান্সারের একজন রোগী, কতটা দারিদ্র্যের সহিত আমাদের সংসারটা চলতেছে তা তুই ভালো করে দেখতেছিস। পরের বাড়িতে এমন কিছু করিস না মা, যাতে স্বামীর জন্যে শাশুড়ি ননদের জায়ের চোখে খারাপ হোস, বা শাশুড়ির ননদী এবং জায়ের জন্য স্বামীর কাছে খারাপ হোস। দরজা ঠেলে ভেতরে ঢুকতে আদিলের চোখজোড়া ঝলমল করে ওঠে, মুখে ফুটে ওঠে বহুদিনের প্রতীক্ষার হাসি। আমিও জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। তারপর সোজা টেবিলের কাছে এগিয়ে যেয়ে হাত থেকে চুড়িগুলো খোলার অভিনয় করতে করতে বললাম, কেন এলেন? আদিল আমার দিকে এগিয়ে এলো, পেছন থেকে কোমরে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, কাজে মন বসে না, ভেতরটা হাহাকার হাহাকার লাগে প্রচণ্ড। সারাক্ষণ তোমার চেহারা চোখের সামনে ভাসে, তাই নিজেকে আগলে রাখতে না পেরে ছুটে এসেছি। আশাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? উনি এবার আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওনার দিকে ফেরালেন, বললেন, জানি না, তবে তোমাকে ছাড়া থাকা অসম্ভব। আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এলাম। কথাটার পিঠে বলে উঠলাম, আপনি বুঝতেছেন? আপনি যে বাচ্চাদের মতো আচরণ করতেছেন, এদিকে তুমি রাগ আমার ওপর প্রিয়া। পরক্ষণে আমি হেসে উঠলাম। আসলে এমনই হাসিটা আসেনি, ইচ্ছে করেই হাসলাম, যাতে উনি আমার ভেতরে চাপা রাগটা না ধরতে পারেন। হাসি মুখে বললাম, না, রাগ করব কেন? আসলে আপনি যেভাবে হুটহাট চাকরি রেখে চলে আসেন, এরকম করলে তো আমাদেরই সমস্যা। আজ আপনার বেশি টাকার প্রয়োজন পড়ছে না, কিন্তু যখন আমাদের একটা বাচ্চা আসবে, তখন তো না চাইলেও করতে হবে চাকরি। কারণ বাচ্চাদের ভবিষ্যতের কথা সর্বপ্রথম ভাবতে হবে, আর পিতামাতা হিসেবে এটা দায়িত্ব আমাদের। তাছাড়া আপনি কাজ করতে চাচ্ছেন না, গতকাল আপনার ভাই অথবা বোনের জামাইয়ের উপর নির্ভর করে থাকবেন? বলেন, আমাদেরও একটা লজ্জা থাকার বিষয় আছে। আদিল মিনিট তিনেকের মতন চুপ করে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আলতো কণ্ঠে বলল, তাহলে আমি আবার ঢাকায় ব্যাক করব প্রিয়া। হ্যাঁ, আর আজকে রাতের মধ্যেই। কিন্তু একটা রাত তোমার, আরও কত রাত কাটাতে পারবেন? আপনি চাকরির মাঝখান থেকে চলে আসেন, কাল না গেলে আপনার বস রেগে যাবে, এমনকি চাকরি থেকে বাদও দিতে পারে। আপনি এক্ষুনি আবার চলে যান। আমার বস ওরকম করবে না, তুমি যেমনটি ভাবছো প্রিয়া। তারপর মানুষদের মনের কথা বোঝা যায় না, আপনি যান। আদিল এবারও স্থির চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। আমার এরকম অস্বাভাবিক কথাবার্তা হয়তো ওনার মোটেও ভালো লাগেনি। তারপরে আমি যেহেতু বলেছি উনি ফিরে যাবেন, এটা আমি জানি। ওনার সাথে আমার বিয়ে হওয়ার পর ওনাকে আমি যতটুকু বুঝেছি, উনি আমার কোনো কথায় ফেলে দেওয়ার চেষ্টা করেন না কখনো। অত্যন্ত ব্যথিত মুখে আদিল আমাদের সবাইকে রাত 11টার দিকে আমাদের সবাইকে আবার বিদায় দেয়। আদিল যাওয়ার সময় আমি মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করি। তারপরও আদিলের মাঝে একরাশ হাসতে দেখিনি। সে যাওয়ার সময় আমাকে শুধু এটুকুই বলে যায়, আসি, ভালো থেকো, আর নিজের খেয়াল নিও। আদিল চলে যাওয়ার পর আমার শাশুড়ি, ননদ এবং যা খুবই খুশি হন। আদিল ঢাকায় ফিরেছে গুনে গুনে আজ 3 দিন হলো। এই দিনগুলোর মধ্যে আদিল একটিবার আমাকে কল দেয়নি। ও গতবার যাওয়ার সময় আমাকে একটা সিমের নাম্বার দিয়ে গিয়েছিল, ওটা ডায়াল করেছি, বন্ধ পাচ্ছি। এছাড়া ওনার কোনো নাম্বার নেই আমার কাছে। ভেতরটা এবার সত্যি শুষ্ক মরুভূমির মতন হাহাকার করে ওঠে আমার। শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হচ্ছে আদিলের ব্যাপারে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে ভয় করছে। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ফোনটা খাটের ওপর রেখে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ায়। দৃষ্টিটা দড়ি দিয়ে দেয়ালের সাথে গা এলিয়ে দাঁড়ায়। হঠাৎ নাকে মুখে গন্ধের একটা ঝাঁজ আসে। গন্ধের ঝাঁজ কোথা থেকে আসতেছে এখানে? ভাবতে ভাবতে পরক্ষণে আমার হুঁশ ফিরে। আমি তো রান্নাঘরে করলা ভাজি ছড়িয়ে রুমে চলে এসেছি আদিলকে আবার একটু ট্রাই করতে, কিন্তু ফোনটা হাতে নেওয়ার পর করলা ভাজির কথা বেমালুন ভুলেই গিয়েছি। সেটা পড়ে যে আবার গন্ধ বের হয়নি তো। হন্তদন্ত পায়ে ছুটে যায় রান্নাঘরের দিকে। আসলে যা ভাবনা তাই সত্য হলো, করলার অংশবিশেষ পুড়ে গিয়েছে। পাশের রুম থেকে শাশুড়িমা প্রচণ্ডভাবে কাশতেছেন, আর কাশতে কাশতে বোধ হয় রান্নাঘরের দিকেই আসতেছেন। আমার ভেতরে চেপে থাকা সেই ভয়টা আরো মাথাচাড়া দিয়ে ওঠে এবার। আমি উপায়ন্তর না পেয়ে ভাজির ভেতর পানি ঢেলে দিই। শাশুড়িমা এসে রান্নাটুকু করতেও জানো না? বাপ মা রান্না শেখায়নি তোমাকে? কাশতে কাশতে তো আমার দম বেরিয়ে যাচ্ছে, বলে উনি চুলার দিকে আরেকটু এগিয়ে আসেন। মাথাটা হালকা উঁচিয়ে করলার পাতিলে চোখ রাখেন। কোটর থেকে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। শাশুড়ি মায়ের এবার, সাথে রাগটা আকাশ ছুঁই ছুঁই। প্রচণ্ড বিকট আওয়াজে বলে ওঠেন, সে কি, তোমাকে না বলেছি ভাজি করতে, তুমি এ রান্না করতেছো কেন? বড় বৌমা, সাথী, সাথী।
সাথে সাথে আমার যা এবং ননদ রান্নাঘরে এসে হাজির। ননদ বলে, কি হয়েছে মা? দেখো, ও কি রান্না করেছে। ননদ শাশুড়ি মাকে পাশ কাটতে কাটতে বলে, দেখি কি রান্না করেছে। বলে পাতিলের দিকে তাকায়। খুন্তি ছিল পাশে, তা দিয়ে করলাগুলো নাড়া দেয়। নাড়ার মাঝেই চোখ মুখ কুচকে আসে ওনার। করলার এক পিস মুখে দেয় টেস্ট করতে। সাথে সাথে ওয়াক ওয়াক মুখ থেকে আবার সেই করলার পিসটা ফেলে দেয়। তেজি কণ্ঠে বলে ওঠে, এ তো সব পুড়ে ফেলেছে মা। কি, আবারও পুড়িয়ে ফেলেছে? বলে যাও পর্যবেক্ষণ করে করলাটা। ননদের উক্তির সাথে সেও একই উক্তি প্রকাশ করে। আমি অপরাধীর দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকাই। শাশুড়ি মায়ের মুখ থেকে বেগ পেতে হলো না বেশিক্ষণ। উনি যে খুব রেগে আছেন আমার উপর। আমি সত্যিটা এবার বলেই দিই। মা, আমি ভাজি করেছিলাম। রুমে গিয়েছিলাম আর একটু ফিরে এসে দেখি পুড়ে গেছে। বিশ্বাস করুন মা, আমি তা ইচ্ছে করে করিনি। বিয়ে করেছি ছেলেকে। আজ পর্যন্ত একটা পয়সা বাপের বাড়ি থেকে আনতেই পারলি না। তার উপর রান্না বান্নাটাও ভালো করে জানো না। কোনো কাজই ভালো করে জানো না তুমি। শুধু রক্ত মাংসে একটা মানুষ হয়ে এই বাসায় এসেছ। এটুকুই তোমার গুণ। বাপের বাড়ি থেকে একটা পয়সাও আনতে পারোনি। বিয়ের পর আজ এই প্রথম শাশুড়ির মুখ থেকে এই কথাটা শুনলাম। এর আগে কখনো বলেনি। কেন জানি খুব কষ্ট লাগলো। খুব শান্ত স্বরে বলে উঠলাম, মা, আপনি তো আমাকে দেখে শুনে আপনার ছেলের জন্য বিয়ে করে এনেছেন। আর আমার পরিবারের সেই অবস্থা এখন তো আর নেই। বাবা ক্যান্সারের একজন রোগী। হয়েছে রাখো তোমার অজুহাত। বিয়ে করিয়ে আনার পর থেকেই সেই একই অজুহাত। ক্যান্সার ক্যান্সার। যে ভিক্ষা করে খায় না, সেও তার মেয়ের শ্বশুরবাড়িতে ভ্যানগাড়ি ভর্তি জিনিসপত্র পাঠায়। যাও সামনে থেকে আমার। বড় বৌমা, ফ্রিজে করলা আছে? জি মা। কয়টা করলা বের করে কেটে কুটে তোমার হাতে ভেজে নাও। আমি আজ করলা ভাজিতেই ভাত খাবো। বলে শাশুড়ি মা চলে যান। পিছন পিছন ননদও। আমি দাঁড়িয়ে রইলাম আগের জায়গায় নির্জীব এবং নিষ্পলক। যা আমার দিকে ধমকের সহিত তাকিয়ে বলে উঠলেন, যাবে? নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ন্যাকা অভিনয় দেখাবে? চলে এলাম। দরজাটা বন্ধ করলাম। চোখ থেকে অজস্র পানির ধারা টপটপ করে বেয়ে পড়তে লাগলো। অনেকক্ষণ ধরে কাঁদলাম। চারদিকে আশ্রয় আজান পড়তে বুঝতে পারলাম বিকেল হয়েছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বসা থেকে উঠব। বাথরুমে ঢুকলাম। নামাজের অজু করলাম। জায়নামাজ হাতে নিয়ে নামাজে দাঁড়াবো, কল বেজে ওঠে। এগিয়ে যেয়ে দেখি স্ক্রিনে তাকালাম। মায়ের কল। দীর্ঘশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে মায়ের কান্না মিশ্রিত কণ্ঠস্বর, প্রিয়া রে, কত জায়গায় টাকা চাইলাম, কোথাও টাকা পেলাম না। তোর বাবার থেরাপি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এখন কি করব? কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব? মাথায় কিছুই আসতেছে না। মামার কাছে চেয়েছ? চেয়েছি। তোর মামার হাত পুরা খালি। আর কত দেবে আমাদের? আমাদের দিতে দিতে সে নিজেই এখন শেষ। মা, কান্না করো না। সমস্যা আল্লাহ দিয়েছে, একটা সমাধান নিশ্চয়ই হবে। কিভাবে সমাধান হবে? জমি যেটুকু শেষ সম্ভব ছিল তাও বন্ধক। একটা করিও যে কোনোভাবে নিব, আর সেই পথ নাই। বলে মার কান্না স্বর আরো বিকট হতে থাকল। আমার মুখে ভাষা নেই কি জবাব দেব এই মুহূর্তে। বিধাতাকে শুধু এটুকুই বলতে ইচ্ছে হলো, জীবনটা কেন এত কষ্টের। মা আবার বলেন, আচ্ছা রাখি, পরে কথা বলবো তোর সাথে। দেখি সুদের মাধ্যমে কেউ দেয় কিনা। বলে মা কল কেটে দেন। রাতে ঘুমাতে গেলে কত রকমের চিন্তা মাথায় আসে। আদিল কল করছে না, কেন করছে না? রাতে আবার ফেরত দেওয়ায় অভিমানে রাগ করে নয় তো? নাকি অন্য কোনো কারণে? কিভাবে জানব? কোনো উপায়ে? ওদিক দিয়ে বাবার থেরাপি দেওয়ার সময় এসেছে। হাতে এক করেও নেই। কি হবে? কিভাবে? মাথায় কিচ্ছুই আসছে না। কিচ্ছু না। চোখ বন্ধ করে চুপ করে থাকি কিছুক্ষণ। নিস্তব্ধতার ঘোর কাটে ফোনের আওয়াজে। নম্বর না দেখে হাতিয়ে ফোনটা তুলে কানের কাছে নিই। হ্যালো, প্রিয়া। চিরপরিচিত কণ্ঠস্বরটা কানে ঢুকতেই ভেতরটা ধক করে ওঠে। আর মুহূর্তে আমি কেঁদে ফেলি। অভিমানী কান্না। বলতে থাকি, এতদিন কেন কল করেননি? কি হয়েছে আপনার? কান্না থামাও তুমি প্রিয়া, বলতেছি। না, কান্না থামাবো না। আপনি আমাকে খুব যন্ত্রণা দিয়েছেন এই কদিনে। আসলে সমস্যা হয়ে গিয়েছিল প্রিয়া। যত সমস্যা থাকুক, ফোন তো দিয়ে তো অন্তত একটু খবর রাখতে পারতেন আপনার। তাও করেনি। আপনি খুবই পাষাণ। প্রিয়া, বউ, লক্ষ্মী বউ, দয়া করে একটু শোনো। এবার নিজেকে যথেষ্ট দমানোর চেষ্টা করি। উনি বলেন, বাসা থেকে আসার সময় ট্রেনে আমার ফোনটা চুরি হয়ে যায়। যখন বাসায় এসে পৌঁছায়, তখন ব্যাগ খুলে দেখি ফোনটা নাই। তন্ন তন্ন করে খুঁজি ব্যাগে, আমার পকেটে। তবে আমার মনে ছিল ফোনটা আমার ব্যাগের পকেটেই রাখা ছিল। তার কি করার? উপায় ছিল না কারো সাথে যোগাযোগ করার। পরে বন্ধু ছিল, ওর ফোনটা ছিল পুরনো। ওটা আজ আমাকে দিয়ে যায়। তাই ওর ফোন দিয়ে এখন তোমাকে কল করলাম। চুপ করে রইলাম। আসলে আমি মানুষটাকে কতভাবে ভাবলাম। এত বড় বিপদের মুখ দিয়ে গেল। আমার নিশ্চুপতায়। আদিল, প্রিয়া, শুনতেছো আমার কথা? জি বলুন।
এভাবে রাত 12টা বেজে যায় আদিলের সাথে কথা বলতে বলতে। কথার মাঝে ভেতরটা বারবার হাহাকার করে ওঠে আদিলকে কিছু বলতে, কিন্তু বাবার অসুখের টাকার চিন্তায় সবকিছু মনটা বিষিয়ে দেয়। চেপে গেল মনের যত অতল কষ্ট। হয়তো আদিল কখনোই আমার মনের কষ্ট জানবে না, কখনোই না। কল কেটে আবারও 2 ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। মা কারো কাছে চড়া সুদেও টাকা পেলেন না। আর বাকি আছে মাত্র 2 দিন। 2 দিন পর বাবার থেরাপি দিতে হবে, অথচ এখনো টাকা জোগাড় হয়নি। জোগাড় হবেও কিনা তাও অনিশ্চিত। সব রকমের চেষ্টা করা শেষ মায়ের। মা সকাল থেকে পাগলের মতো করতেছেন। 20-30 বার কল করা শেষ আমাকে। কল করে শুধু এটুকুই বলতেছেন, কি হবে প্রিয়া, কি হবে, কি হবে। আমার উত্তর শুধু কান্না। আসলে উত্তর করার মতন আমার কোনো শব্দ জানা নেই। তবে ভাবছি বাসায় যাব, যে আমিও চেষ্টা করব, দেখি টাকার ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ উপায় একটা অবশ্যই দেবেন। শাশুড়ি মাকে বলতে হবে বাড়ি যাওয়ার কথা। বিকেলে নাস্তা বানানো, সেগুলো টেবিলে রাখি। শাশুড়ি মা ডাইনিংয়ে বসা ছিলেন। যা এবং ননদ এখনো আসেননি, আসবেন। শাশুড়িমা চেয়ারে বসে বসে তসবি গুনছেন আর আমার দিকে তাকাচ্ছেন। আমি সবকিছু চটজলদি হাতে শেষ করার চেষ্টা করছি। চাচি বাসায় যাওয়ার কথাটা আমার ননদ এবং যা এখানে আসার আগে মাকে বলে দিব। পরে ওনাদের সামনে বললে শাশুড়িমা রাজি হন কি হন না কে জানে। কিচেনে সবকিছু এঁটো থালা বাসন ছিল, সেগুলো তাড়াতাড়ি ধুয়ে অন্যায় কোনো মতে হাত মুছে ডাইনিংয়ে আসি। মা, একটু কথা ছিল। ওনার তসবির করে গোনা শেষ হয়নি বোধ হয়। ঠোঁট নড়তেছে, তাই সাথে সাথে উত্তর পাইনি। উত্তর পেতে আরও 1 মিনিটের মতন দাঁড়িয়ে থাকি। সবগুলো করে পড়া শেষ হলে কি যেন একটা সূরা পড়েন। তারপর বুকে 2 কাঁধে ফু মারেন। এবার আমার দিকে তাকিয়ে, দেখতেই পাচ্ছ তসবি পড়তেছি। তসবি পড়ার মাঝে কথা বলা কোন ধরনের বদভ্যাস, মাথা নুয়ে ফেলি। আসলে আমি বাসায় যাওয়ার চিন্তায় ওলটপালট প্রায়, তাই ঠিক খেয়াল করিনি। তবে শাশুড়ি মাকে আর কিছু বললাম না। উনি এবার গলা খাকারি টেনে বললেন, কি বলতে এসেছো বলো। মা, আমার বাবাকে আর 2 দিন পর থেরাপি দেওয়া হবে। আমি বাসায় যেতে চাচ্ছি একটু, তাই আপনাকে বলতে এসেছি। গত মাসে যে বাবাকে থেরাপি দিলে তখন কোন বাসায় ছিলে? জি, এ বাসায়। তো এবারও যাওয়ার কি দরকার? থেরাপি দিবে তোমার মা আছে, মামা আছে। আর তুমি তো ডাক্তার না যে, যেতেই হবে নাকি? মা, আমার এবার যেতে খুব মন চাচ্ছে। না করবেন না মা। বাবাকে অনেকগুলো দিন হলো দেখিনি। বলতেই চোখজোড়া থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ল। এর মাঝে যা এবং ননদ চলে আসেন। আমার চোখে পানি রেখে, কাছে কেন? শাশুড়িমা মুখটা ভার করে খাওয়াতে হাত লাগালেন। যা এবং ননদের কথার জবাব দিলেন না। ওনারাও জবাবের আশা না করে চেয়ার টেনে খেতে বসলেন। আমি যে দাঁড়িয়ে, আর চোখে পানি, কারো খেয়াল নেই। আর খেয়াল করার প্রয়োজনে মনে হচ্ছে না এদের কারো। নিজেকে স্বাভাবিক আনতে সময় লাগলো, তবে আর বেশিক্ষণ দেরি করলাম না। আত্মসম্মানের তীব্র আঘাতে রুমে ফিরেলাম এদের সামনে থেকে। রুমে এসেও শব্দ করে কান্না করতে পারলাম না। অবশের মতন হয়ে গেলাম। ফোনটা হাতে নিলাম। খুব ইচ্ছে হলো আদিলকে কল করতে। আদিল হয়তো অফিসে, তাও আমার কিছু যায় আসলো না। কল করেই বসলাম। 3-4 বার রিং হতে রিসিভ করলো আদিল। আর আমি এবার শব্দ করেই কেঁদে উঠলাম। অন্য সময় হলে আদিল কলটা কাটার জন্য অস্থির হয়ে যেত। প্রিয়া, কল কাটো, বস দেখে ফেলবে, চাকরি যাবে। আদিল আজ তা করল না। আজই আমার কান্নায় অস্থির হয়ে গেল। কি হয়েছে প্রিয়া, কি হয়েছে তোমার? আমি আমাদের বাসায় যাব। আগামী বুধবারে বাবাকে থেরাপি দেওয়া হবে। মায়ের হাতে কোনো টাকা নেই। মা কারো থেকে ধারও পাচ্ছে না। আমি বাসায় গিয়ে চেষ্টা করব টাকা ব্যবস্থা করার। সময় নাই, যেতে না করবেন না আমাকে। ওপাশ থেকে আদিলের মিনিট একের মতো নিস্তব্ধতা শুনতে পেলাম। পরে বললেন, তার মানে বুধবারে টাকাটা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি বাসায় যাও। আমি কল করে বলে দিচ্ছি। আর পারলে আজকেই চলে যাও। মা দিবেন না, আমি মাকে বলেছি। আচ্ছা, আমি কথা বলতেছি, রাখো। সন্ধে নেমে আসে। চারদিকে ঝিঝি পোকা ডাকছে। আধার নেমেছে কিছুটা। আমি রুমে জানলাগুলো বন্ধ করে পর্দা নামিয়ে দিলাম। এমন সময় আমার ননদ আমার রুমে আসেন। বলেন, তোমাকে মা ডাকছেন। বলেই চলে যান। আমি শাশুড়ি মায়ের রুমে যাই। মাগরিবের নামাজে দাঁড়াবেন। জায়নামাজ বিছিয়ে ফ্লোরে। আমাকে দেখা মাত্রই বলেন, আমাকে রাজি করাতে পারোনি। গলায় ঝুলে স্বামীকে নিজে রাজি করে নিলে অবশেষে। বাসায় যেতে খুব ইচ্ছে হলো না। এখনই যাও, বলে নিয়ত বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়, কি বললেন উনি এটা? সন্ধ্যের পরই বের হই আমি, রিজার্ভ সিএনজি নিয়ে। আদিল ঢাকায় যাওয়ার সময় আমার হাতে 1000 টাকা দিয়ে যায়। তার থেকে ভাড়া দিই। বাসায় আসাতে মা খুশি হয়ে যান। বাবাও। বাবাকে দেখে আমার খুব কান্না পেয়ে যায়। যেবার শেষ দেখলাম, মনে হয় 5 মাস হবে। বাবাকে মোটামুটিভাবে স্বাস্থ্য আর মোটা দেখলাম। কিন্তু এবার তো বাবার শরীরের ওজন 35 কেজির বেশি হবে না। শরীরের হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাবার কাছে যাই।
আলতো কপালে হাত বুলিয়ে দিই। বাবা হাসেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বাবা ভালো করে কথা বলতে পারেন না। ক্যান্সার হওয়ার 5 মাসের মাথায় বাবার কথা বলার শক্তি কমে যায়। আমিও হাসি, কান্না হাসি আর কি। বাবা বুঝে ফেলেন ওনাকে দেখে আমি কেঁদে ফেলেছি, তাই মাথায় হাত বুলান। হাত বুলানোর ইঙ্গিতে বুঝান কাঁদতাম না, ঠিক আছেন তিনি। আমার কেন জানি আরো কান্না পেয়ে যায়। চেপে রাখি। ওনা মুখের পর কিছুক্ষণ ধরে রেখে নিজেকে স্বাভাবিক করি। পরক্ষণে জোরপূর্বক হেসে বাবার সাথে কথা বলতে থাকি। ভাবলাম আমি বাড়িতে এসে একটা উপায় বের করতে পারবো। কিন্তু উপায় বের করতে যে বুঝলাম মায়ের চেষ্টা কম ছিল না। সব জায়গায় আমিও তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। গতকাল এক কাকু চড়া সুদে দেওয়ার জন্যে রাজি হয়েছিল, কিন্তু আজ গিয়েছি আর বারণ করে দিয়েছে। ওনার ছেলে নাকি টিউশন ফি দিতে হবে। এখন কি করব, মাথায় কিছুই আসছে না। প্রিয়া, তোর কল এসেছে। আদিল মনে হয় করেছে। আমি মোড়া থেকে উঠে ঘরে যাই। ফোনটা হাতে নিতে আসলে আদিল কল করেছে। রিসিভ করি। হ্যালো প্রিয়া, তোমার বিকাশটা একটু চেক করো তো, টাকা এসেছে কিনা। কিসের টাকা? আগে চেক করো। আদিলের ফোন ধরে রেখেই মেসেজ অপশন চেক করি। বিকাশ থেকে মেসেজ এসেছে, তাতে লেখা ক্যাশ ইন 26,000 টাকা। অবাক হয়ে গেলাম। আওয়াজস্ত কণ্ঠে বললাম, আপনি এটা কি করলেন? কেন টাকা দিলেন? আর আপনি তো এখনো বেতন পাননি। কোথা থেকে দিয়েছেন? প্রিয়া, এত কথা বলো না। আগে রোগীকে সুস্থ করো। রাখলাম। নিজের যত্ন নিও। আর বাবার অবস্থান জানাইও। বলেই কেটে দিল আদিল। আমার কেন জানি কান্না চলে এলো। খুশি নাকি দুঃখের কান্না তাও জানি না। মানুষ এতটা ভালো হয় কিভাবে? ইদানিং দেখছি আমার শাশুড়ি মা আমাকে আদিলের বেতনের কথা জিজ্ঞেস করছেন আমাকে। এই যেমন সকালে নাস্তা বানানোর সময় শাশুড়ি মা কিচেনে ঢুকলেন। আমি রুটি বানালাম। এর সাথে আলু মটরশুঁটি ভাজি করব নাকি ডিমের অমলেট করব বুঝতে না পেরে শাশুড়িমাকে বললাম, মা, ডিমের অমলেট নাকি আলু মটরশুঁটি ভাজি? শাশুড়িমা আমার প্রশ্নের উত্তর না করে সোজা উঠে বললেন, আদিল তোমাকে তার অফিস থেকে বেতন পাওয়ার ব্যাপারে কিছু বলছে? যদিও অবাক হলাম কিছুটা, তবে তা মুখে আর প্রকাশ করলাম না। স্বাভাবিক ভঙ্গিমায় বললাম, না মা, বলেনি। যদি কিছু বলে আমাকে জানাইও তো। জি আচ্ছা। পরে দুপুরের সময়, রাতে খাবারের সময় জিজ্ঞেস করেছেন। আমি বুঝতে পারলাম না ঠিক শাশুড়িমা কেন এতবার জিজ্ঞেস করতেছেন। বিষয়টি পরে আমি আঁচ করতে পারলাম। যখন আমি সন্ধে জামা কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেছিলাম, তখন শাশুড়ি মায়ের কারো সাথে রাগারাগি করার আওয়াজ কানে আসে। সিঁড়ির সাথে নিজের রুমটাতেই শাশুড়িমা থাকেন। আমি সেখানে সেকেন্ড দুয়েকের মতো দাঁড়িয়ে বুঝতে পারলাম শাশুড়িমা আদিলের সাথে ফোনে কথা বলতেছেন। আজকে 2 তারিখ চলতেছে, আর তুই এখনো বেতন পাসনি মানে? মিথ্যে বলতেছিস নাকি আমাকে? আদিলের কথাগুলো শোনা গেল না। লাউড ছিল। তোর বস বেতন দিবে না। আমার তো এমন মনে হচ্ছে না। তুই তো বলেছিস তোর বস খুব ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি বেতন নিয়ে দ্বিতীয়বারও এরকম টানাহেচড়া করে, তাহলে ওখানে আর কাজ করার দরকার নেই। সোজা চলে আসবি বাসায়। আর এসে তোর দুলাভাই অথবা ভাইয়ের সাথে কাজে লেগে যাস। কথাটা যেন মনে থাকে। আমি আর এসব সহ্য করতে পারতেছি না। কিসের ওপরে তোদের সংসারটা চলে? হ্যাঁ, তোর এখানে এই সমস্যা, ওখানে এই সমস্যা। এত সমস্যার কথা শুনলে তোদের খরচটা কতদিন চালাবি অন্যজন? বলতো আমাকে। না, আমি অত কথা শুনতে চাচ্ছি না। যেগুলো বলেছি এগুলো মাথায় রাখিস। রাখলাম। বলেই শাশুড়িমা ফোনটা কেটে দেন আদিলের। তারপর বিড়বিড় করে বলেন, টাকা দেবে না, ওদের সংসার চালাবি আরেকজন। পাশে ননদ এবং যাও ছিলেন। ওনারা শাশুড়ি মায়ের সাথে ফিসফিস করে যেন কি বলতেছেন। আমি আর দাঁড়ালাম না। আমার রুমে চলে এলাম। জামা কাপড়গুলো পাশে বিছানার উপর রেখে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। আর মনের ভিতরে সন্দেহ জমতে শুরু করলো। আচ্ছা, আদিল যে আমার বাবার থেরাপির জন্য 26,000 টাকা দিয়েছিল, তা কি তার বেতনে থেকে দিয়েছিল? না হলে তো আদিলের আর কোনো উৎস দেখছি না টাকা পাওয়ার। সন্দেহটা সত্যি ভাবতেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম আমি। সারাটা সন্ধ্যা মন খারাপে কেটেছে আমার। রাত 11টার দিকে আদিল কল করে। ফোন পাশেই ছিল। রিসিভ করি সাথে সাথেই। আর অপেক্ষা না করে বলি, আপনি বাবাকে টাকাটা কি আপনার বেতনে থেকে দিয়েছিলেন? মানে কি বলতেছো তুমি এসব? তাহলে কোথা থেকে দিয়েছেন? আগের কথা এখন আবার টানার মানে কি প্রিয়া? নাকি একই কথা বারবার তোমার বলতে ভাল লাগে? আদিলের কথাতে তেজ ছিল কিছুটা। হয়তো রাগ হয়ে গেছে। বিয়ের 7 মাসের মাথায় আজ এই প্রথম মানুষটির তেজ অবলোকন করলাম। তারপরে চুপ থাকলাম না। উল্টো রাগ চলে এলো। কে বলেছে ওকে এত দয়ালু হতে? কে বলেছে? রাগে অভিমানে বলতে থাকলাম,
তবে শুনে রাখুন, এটা করে আপনার একদমই ঠিক হয়নি। সাথে সাথে আদিল ফোনটা কেটে দিল। বুঝলাম ও আরো রেগে গেছে। পরদিন সকালে আদিল আবার কল করে। স্ক্রিনে ওনার নামটা ভেসে উঠতেই মন ভরে শ্বাস নেই। বিশ্বাস করুন, গতকাল রাতে উনি রাগে কলটা কেটে দেওয়াতে শ্বাস আমার রুদ্ধ হয়ে গিয়েছিল। এখন যেন আমার প্রাণটা ফিরে এলো কলটা রিসিভ করতেই। সরি প্রিয়া, কাল রাতে ওভাবে কল কেটে দেওয়াতে। আমার উপর তোমার খুব রাগ হয়েছিল না? মন খারাপও হয়তো। আই এম সরি প্রিয়া। আসলে আমি তোমাকে মন খারাপ হতে দিই না। তবে একই প্রসঙ্গ আমার এতবার শুনতে ভালো লাগে না। প্লিজ, তুমিও প্রিয়, একই প্রসঙ্গ বারবার আমাকে বলো না। আমার পেটের কোণে এখন দেখি হাসিটা চেপে রাখাও কষ্ট হয়ে যাচ্ছে। ছেলেটা নিজের রাগ অভিমান সব রাখতে পেরেছি চেপে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজেই আবার বেহায়া বিলাইয়ের মতো মেও মেও করতেছে। বহু কষ্টে হাসিটাকে সামলিয়ে গলাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নেই, যাতে একটি কণাও আমার হাসির শব্দ আদিলের কানে না পৌঁছায়। বললাম, ইটস ওকে, ইটস ওকে। আহা শান্তি। এই মানুষটা রাগ করে থাকলে আমারও ভাল লাগে না। তারপর অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম। কত কথাতে কত ধরন ছিল আমাদের, হাসি তামাশা, আবার জোকস, আবার মাঝে মাঝে দুঃখের কথা। ওনার মা বাবার ব্যাপারে বলেছেন। ওনার মায়ের থেকেও নাকি ওনার বাবার আদর বেশি পেয়েছে। বাবা সারাক্ষণ নিজের কাছে কাছে রাখত, সুযোগ পেলে গল্প শোনাতো, আবার আদর করে আমার জান বলে ডাকত। তবে অতি সুখ বেশি দিন সইল না। 11 বছর কালেই বাবা ব্যবসার উদ্দেশ্যে শহরে যাওয়ার পথে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যান। কত কেঁদেছিলেন বাবার জন্য সেই দিন। আর আজ যদি বাবা বেঁচে থাকতেন, সংসারটা খুব ভালো থাকত। রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে মুখ কালো হতো না কারো। পরের মাসেও শাশুড়িমা আদিলে থেকে বেতনের টাকা পায়নি, আর চাকরিটাও ছাড়েনি। এই নিয়ে শাশুড়িমা প্রচণ্ড রেগে যায়। সেই রাগটা শাশুড়িমায়ের আর 3 দিন পরে আরও 3 গুণ বেড়ে যায়। কারণ হলো, আদিলের টাকায় আমার বাবাই যে থেরাপি চিকিৎসা করা হয় তা কিভাবে যেন শাশুড়িমা, ননদ এবং যা জেনে যায়। শাশুড়িমা আমাকে এসে খুব বকেন, আর এও বলেন, একটা ভাতের দানা যদি তুই আমার মেয়ের এবং বড় ছেলের টাকার খাস, তাহলে সেই দিন তোকে আমি দেখে নেব ফকিন্নি। এমনিতে তো বাপের বাড়ি থেকে কিছু আনতেই পারিসনি, আবার আমার সংসারের টাকা তোর সংসারে দিস, সাহস কত! এই জন্যই তো ভাবি, ছেলেকে আমার মন্ত্র কেন পড়ায়। আজকে 2 দিন হয়ে গেল আমাদের বাসায় এসেছি। সেই দিন শাশুড়ি মায়ের অমন কথায় আর থাকতে ইচ্ছে হয়নি। সবার সামনে ট্রলি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসি। আমার চলে আসাতে আমার শ্বশুরবাড়ির কারো অতটা ভ্রুক্ষেপ হয়নি। তবে আমার ননদ একটা কথা বলেছিল তখন আমার শাশুড়ি মাকে, মা, ও যদি চলে যায় তাহলে বাসার কাজ করবে কে? আমি চাকরানি, আমাকে মাইনে বেতনে রেখেছে সবাই, আমি ওই বাড়ির বউ না? চোখজোড়া পানিতে আবারও টিপটিপ করে ওঠে। ওড়নার কোনা দিয়ে চোখের পানিটুকু মুছে মোড়া থেকে উঠে বাবার ঘরে আসি। বিছানায় শুয়ে থাকা বাবার কঙ্কাল দেহটার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। ভেতরটা কেঁদে কুটে ওঠে আবার। এই কষ্টটা ওই কষ্টটা থেকেও বেশি, খুব বেশি। আজ আমার বাবা যদি সুস্থ থাকতেন, বাবার অনেক টাকা থাকতো, শ্বশুরবাড়ির সবার কাছে আজ ভালো থাকতাম। 5 দিনের মাথায় হঠাৎ আমার শাশুড়িমা কল করলেন আমার ফোনে। স্ক্রিনে ওনার নাম্বারটা দেখে যদিও অবাক হলাম কিছুটা, তবে নিজের স্বার্থ ব্যতীত কলটা যা ছিল না তা আমি নিশ্চিত ছিলাম। কল রিসিভ করি, সালাম দিই। সালামের জবাব নিয়ে বলে ওঠেন, বাসায় আসবে কবে? বাসায় আসার যে নামগন্ধ দেখছি না তোমার, ব্যাপার কি? কথাগুলো খুবই নমনীয় ছিল। আরও বেশি অবাক হলাম। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বললাম, জি যাব। কবে আসবে? দেখি, এত দেখা দেখির সময় নাই। স্বামীর বাড়ি চলে আসবে। রাখলাম। আমি চুপ করে রইলাম। শাশুড়িমা কল কেটে দিলেন। তবে শাশুড়িমায়ের কথাগুলো এভাবে বলার কারণটা বের করতে বেশিক্ষণ সময় লাগলো না। আদিল আবার কল করতেই পরিষ্কার হয়ে যায়। আদিল শাশুড়িমাকে 7,000 টাকা পাঠিয়েছে আজ সকালে, আর টাকাগুলো ধার করে দিয়েছে আদিল। যদিও আদিল তার ধার করার ব্যাপারটা তার মাকে বলেনি। তাছাড়া বললেও কি লাভ হতো? আমি একদিকে ওনাকে যতটুকু বুঝলাম, ওনার কাছে টাকাই টাকা থাকলে সম্পর্ক, না থাকলে দুঃসম্পর্ক। আজ আদিল টাকা দিয়েছে তাই আমাকে যেতে বলেছে। আমি আদিলকে বলি, তার মা আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে। আদিল বলল, যে বেরিয়ে আসো তাহলে কদিন। আমি নির্লিপ্ত ভঙ্গিতে হাসলাম। আমার হাসিটা আদিলের একদমই ভালো লাগলো না। আতঙ্কের মতন হয়তো ওর কাছে লাগলো। সচকিত মস্তিষ্কে বলে উঠল সাথে সাথে, কি হয়েছে প্রিয়া, যাবে না কেন? টাকা দিতে পারেননি, তাই কিছুই খেতে দেয়নি 2 দিন ওই বাড়িতে আমাকে। ওনার মায়ের এই বিষয়টা আমার ওনাকে বলা হয়নি। আমাদের বাসায় এসেছি বেড়াতে, অজুহাত দিয়েছি তাকে। এভাবে কত যে অজুহাত দিয়েছি তাকে, কত যে মিথ্যে বলেছি। আমি হুট করে কেন জানি আদিলের কলে তখন শব্দ করে কেঁদে উঠি মনের অজান্তে। আদিল, হ্যালো প্রিয়া, হ্যালো, হ্যালো।
কি হয়েছে তোমার? কি হয়েছে বলতে বলতে আদিলের বলা কথনের মাঝে আমি কল কেটে দিয়েছি। এখনো বাজতেছে কল। এই নিয়ে ৫০০-র বেশি কল করেছে আদিল। আমার মায়ের ফোনেও। কিন্তু একটা ফোন থেকেও আদিলের সাথে কথা বলা হয়নি আমার। আমি জানি না। আমি কেমন জানি? আমার সাথে খারাপ, খুব খারাপ কিছু ঘটলেও কেন জানি চুপচাপ থাকতে পারি। এটা কি আমার স্বভাব? নাকি মোড অফ? তা জানি না। নাকি অন্য কিছু? তবে এটা সত্য, আমি এখন আর পারতেছি না। আর পারতেছি না। মা দুপুরের পর থেকে আমার এহেন অস্বাভাবিক ব্যবহার লক্ষ্য করতেছেন। তবে কিছু বলছেন না। অথবা জিজ্ঞাসা করার সুযোগ খুঁজতেছেন, হয়তো তা পারছেন না। রাতের খাবার যখন আমার রুমে নিয়ে আসেন মা, তখন আর চেপে রাখতে পারিনি। এক প্রকারে বাধ্য হয়ে, প্রিয়া মা, আদিলের সাথে কিছু হয়েছে তোর? পাশে বসতে বসতে কিছু বলিনি আমি। চুপ করে থাকি। মাও চুপ করে থাকেন আমার দিকে তাকিয়ে। কিছুক্ষণ এভাবে কাটার পর আমি দীর্ঘ একটা হাঁক ছেড়ে ছোট্ট ধীরে কণ্ঠে বলি, তুমি না বলেছিলে মা, শাশুড়ি মায়ের কথা স্বামীকে কিছু না বলতে, আবার স্বামীর কথা শাশুড়ি মাকে কিছু বলতে। তুমি কি জানো, এই যে স্বামীকে না বলা কথাগুলোতে শাশুড়ির কত বড় বড় অপরাধ থাকে? মা, আমার কথা ঠিক বুঝলেন না। বললেন, বুঝিনি প্রিয়া, থাক বাদ দাও। রাত ১টায় দরজায় খটখট আওয়াজ। আমি শুয়েছি মাত্র। রুমের বাইরে থেকে মায়ের হাঁটাহাঁটির আওয়াজ আসছে। কে এসেছে বলতে গিয়েই দরজা খুলে দেন। দরজা খুলে, আরে আদিল বাবা যে, এত রাতে? আমি সাথে সাথে শোয়া থেকে উঠে বসি। আদিল বলে, জি। প্রিয়া কোথায় আম্মা? ও ওর ঘরেই আছে। আদিল হয়তো মাকে আর কিছু বলেনি। আমার রুমের দিকে চলে আসে। দরজা ঠেলে ভেতরে ঢুকে আমার দিকে তাকায়। এত রাতে আপনি গ্রামে চলে এলেন? আদিল আমার কথা অগ্রাহ্য করে আমার কাছে চলে এলো। আমার দুই কাঁধে হাত রেখে নরম স্বরে, কি হয়েছে প্রিয়া তোমার? তুমি আমার কল কেন রিসিভ করনি? কি হয়েছে তোমার? বাসার কারো সাথে কিছু হয়েছে? বলো, কিছু হয়েছে? আমি এখন বুঝলাম আদিল এত রাতে বাসায় আসার কারণ। মানুষ পাগল হয় শুনলাম, কিন্তু এতটা মাত্রাতিরিক্ত পাগল আদিলের মতো কাউকে দেখিনি। আমার এই মুহূর্তে আবার কান্না চলে এলো। আদিলের বুকে মাথা রাখলাম। আদিল মাথায় হাত রাখল। আবার বলল, বলো আমাকে, কি হয়েছে? প্রিয়া, প্রিয়া পাখি আমার, বলো। আদিলের এতটা আদর মিশ্রিত কণ্ঠে আমি আরো বেশি ঠাঁই করতে থাকলাম এর মাঝে। কেঁদে উঠলাম আওয়াজ করে এবার। খুব কাঁদতে থাকলাম। আদিল আর কিছু বলল না আমাকে। চুপ করে রইল। ওর চুপ থাকাটা আমার কেন জানি অন্যরকম লাগলো। মনে হলো ও আমার ভেতরের কথা ধরে ফেলেছে সব। আদিল সব জেনে গেছে। আমার চাচিমা আদিলকে সব বলে দিয়েছে। আদিল এটা নিয়ে ওর মায়ের সাথে, বোনের সাথে এবং ভাবির সাথে খুব লেগেছে। আমার বউয়ের সাথে তোমরা যা করলে, তোমরা মানুষ না, তোমরা জানোয়ার থেকেও টাকাই তোমাদের কাছে বড় হয়ে গেল। ওকে এই বাড়ির বউ না? ওর কি এই বাড়িতে কোনো অধিকার ছিল না? গাধার মতন, চাকরানীদের মতন ওকে খাটিয়ে আবার টাকায় ভরায় দেখাচ্ছ। লজ্জা করছে না তোমাদের? এতটা নীচক, খারাপ এবং জঘন্য কেন তোমরা? ঠিক আছে, এই সংসারে যত যা খরচ করেছ আমাদের পেছনে, সব দিয়ে দেব। সব। তোমার মেয়ের জামাইয়ের কত টাকা খরচ হয়েছে সব হিসেব আমার কাছে আছে। আর তোমার বড় ছেলেরও। তবে তোমার বড় ছেলের সাথে আমার অনেক বোঝাপড়া আছে। যা বলে ওঠেন, বোঝাপড়া মানে? কিসের বোঝাপড়ার কথা বলতেছে তুমি? সেটা তোমার স্বামী আসুক। পাশ থেকে ননদ এবার বলে ওঠেন, কত টাকার ক্ষমতা হয়েছে তোমার শুনি? চলো তো আমাদের ওপর। তাও জীবনে ২ বছরে কাজে লেগে এই প্রথম মায়ের হাতে ৭,০০০ টাকা দিলে। আমার স্বামীর যা এই সংসারে খরচ হয়েছে তোমার সারা জীবনে পরিশ্রমেও শোধ করতে পারবে না। আবার আসছো বড়াই দেখাতে। তোমাকে কি বলেছি এই বাসায় থাকতে? আর আমাদের মাথার উপর থেকে খরচের কথা বলতে? তোমার স্বামীর বাড়ি নাই? সেখানে থাকছো না কেন? এই বাড়িতে কি তোমার? কি এই বাড়িতে? নিজের বাড়ির পথ মাপো, তারপর খরচের কথা তোলো। দেখব তুমি কেমন খরচ করো এখানে। মা শুনেন ওর কথা। আদিল, বড় বোনের সাথে কেউ এভাবে কথা বলে? ছোট্টদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার মেয়ে শেখেনি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি বোধহয় শেখাওনি। আমি আদিলকে থামাতে গেলাম। দয়া করে আর তর্কাতর্কি করবেন না। রুমে চলুন। আমার শাশুড়ি মা, তুই তো আমার ছেলের মাথা গেলি। এখন আসছি নাটক করতে? বন্ধ কর তোর নাটক। ওজো আওজে কথা বলো না মা। ভুলে যেও না, ওর এই বাড়িতে অধিকার আছে। প্লিজ চুপ করুন, এবার থামুন। আমি যদি আর কখনো শুনি আমার বউকে কিছু কেউ বলেছে বা করিয়েছে, সত্যি সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো সবাই। বলেই আদিল সবাইকে পাশ কেটে রুমে চলে যায়। তারপর শাশুড়ি মা, ননদ এবং যা ওনারাও মুখটা আমার দিকে বাঁকিয়ে একে একে সবাই চলে যায়। আমি রুমে চলে আসি। তারপর আদিলের কাছে আসতে অনেক বোকামে দেখেছি,
কিন্তু তোমার মতন এত বোকা মেয়ে আজ দেখেছি। মানুষ এতটা বোকা হয় কিভাবে প্রিয়া? কিভাবে? এত কিছু হলো, এত কিছু ঘটলো, আমাকে টু শব্দও জানালে না, শোনালে না, আমার সাথে আর কথাও বললে না। আর না, তোমার মতো বোকা মেয়েদের সাথে আমি কথা বলবো না। দূরে যাও আমার সামনে থেকে। আদিলের অভিমান করা দেখে হাসি চলে এলো আমার খুব। এবার আরো ওনার কাছে গেলাম। দেখি উনি কতটা দূরে থাকতে পারে। না, উনি মোটেও আমাকে ঘেঁষতে দিলেন না। আরো উল্টো বলে উঠলেন, মার দেব, দিন, দিন, আপনার হাতে মার না চুম্মাও সারা জীবন খেতে রাজি। বলে শটাং শব্দ করে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আর বলতে থাকলাম, জীবনেও আপনার থেকে দূরে সরাতে পারবেন না। এভাবে আঠার মতো লেগে থাকবো। হুম। এমন সময় আমার উন্মুক্ত ঘাড়ে আদিলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেলাম। আর রফা দফা কেঁপে উঠলাম। বুঝতে বাকি নেই, স্বামী আমার অভিমান ভেঙে গেছে। তার বউকে তার আদর করা শুরু হয়ে গেছে। ৮টার দিকে আমার ঘুম ভাঙে। পাশ ফিরে তাকাতেই আদিলের ঘুমন্ত মুখখানার দিকে চোখ যায়। আদিল ঘুমাচ্ছে। নিষ্পাপ মুখের চোখের পাপড়ি জোড়া ফ্যানের বাতাসে বারবার কেঁপে উঠছে। সাথে টকটকে গোলাপি ঠোঁট জোড়াও। তাকিয়ে থাকলাম ওই মুখে খানিকক্ষণ। বিয়ের পর প্রথম প্রথম ভাবতাম মানুষটি খুব সহজ সরল, কারো কথায় কষ্ট নেন কম, বা কষ্ট পেলেও তা নিয়ে অত ভাবি না। কিন্তু ইদানিং তা তাকে মোটেও মনে হচ্ছে না। খুব রাগ আছে মানুষটির। আদিল ৯টার দিকে ঘুম থেকে ওঠে। আমি তখন সবে বাথরুম থেকে বেরোলাম। আদিল আমাকে দেখতে পেয়ে বলে, রেডি হয়ে নাও, আজ বাইরে নাস্তা করব। আমি আদিলের কথায় বেশ অবাক হলাম। হঠাৎ বাইরে নাস্তা? পরক্ষণে ঠাহরে আসলো। আদিলের বাড়ির সবার ওপর রাগ হওয়ার কারণে তাই তো বাইরে নাস্তার কথা বলেছে। কিন্তু বিষয়টি আমার কাছে বড্ড বেমানান লাগছে। আমি এগিয়ে গেলাম আদিলের কাছে। খাটের উপর বসে আদিলের দিকে তাকালাম। আদিল বুঝতে পারল আমি কিছু তাকে বলবো। কিছু বলবে? কাল মায়ের সাথে ওইভাবে রাগটা আসলে আমাদের ঠিক হয়নি। আমি, আপনি ওনাদের ওপর নির্ভর করে আছি। আপনি কর্মক্ষম এখন। এখনও যদি অন্যদের ওপর নির্ভর করে থাকি, সেটা আসলে আমাদেরও বিবেকে বাধে। আর ওনাদের তো ভবিষ্যৎ আছে, তাই না? কতকাল আরেকজনের ঘ্রাণি টানবে? কি বলতে চাইছো তুমি প্রিয়া? বলে আদিল ভ্রুযুগল কুঁচকে আনল। আমি না কাল সারা রাত ভাবলাম, ওনারা সংসারটা চালাই, ওনাদের খরচা হচ্ছে। কথাগুলো অন্যভাবে বলা যেত। এতটা রেগে বেঁকে কথা বলাটা একটু বেশি হয়ে গেল না? আমার না ভালো লাগছে না বিষয়টা, কেন জানি। শত হোক, ওনারা তো আপনার মা বোন এবং ভাবি। আদিলের এবার ভ্রুযুগল আরো বেশি কুঁচকে এলো। তারপর ভ্রুযুগল মসৃণ হলে বলল, তুমি হয়তো অনেক কিছুই জানো না প্রিয়া, তাই এভাবে কথা বলছো। বাদ দাও, রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলে আদিল বিছানা থেকে উঠে নিচে নেমে বাথরুমে চলে যায়। আমি ছোট্ট একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। এমন সময় শাশুড়িমা দরজায় করাঘাত করেন। আমি দরজা খুলি। উনি আমাকে উপেক্ষা করে রুমের চারপাশে তাকাতে থাকেন। আমি অপ্রস্তুতকর বললাম, মা কিছু খুঁজছেন? উনি আমার কথার জবাব দিলেন না। কিছুটা জোর গলায় আদিল আদিল বলে ডেকে উঠলেন। আমি বললাম, মা, আদিল বাথরুমে। উনি আর কিছু বললেন না। ঘাড় ঘুরিয়ে আগের স্থানের দিকে হাঁটা ধরতে গেলেই থেমে গেলেন হঠাৎ। বললেন, আদিল বেরোলে ওকে যেন বলা হয় খেতে যেতে। আদিল আর কিছু খেলো না। পরের কয়েকগুলো দিন বাইরে থেকে আদিল আমার জন্য এবং ওর জন্য খাবার নিয়ে আসতো। শাশুড়িমা খাওয়ার জন্য বললেও আদিলকে খাওয়াতে রাজি করাতে পারত না। যতবার শাশুড়িমা আদিলকে খেতে যেতে বলতো, আদিল বারবার একই উত্তরই করত, যেদিন নিজে ইনকাম করতে পারবো সেই দিনই খাবো। ১ সপ্তাহ আদিল গ্রামে থেকেছিল। তারপর আবার শহরে চলে যায়। আর যাওয়ার সময় আমাকে আমার বাপের বাড়ি রেখে যায়। বলেছিল, আমার ভাসুর গ্রামে এলে তিনিও তখন অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে আসবেন। ভাসুরের সাথে কিছু বোঝাপড়া আছে, তা সমাধান করে তারপর না হয় যেখানে আমি থাকি তার ব্যবস্থা করবেন। আপাতত বাপের বাড়িতে থাকতাম। আমি মেনে নিই আদিলের কথা। তবে মস্তিষ্কে এখনও একটা প্রশ্নই বাজছে, আদিল বারবার ওনার বড় ভাইয়ের সাথে কি বোঝাপড়া করবে? কি এমন বোঝাপড়া? দেখতে দেখতে আরও ২টা মাস কেটে যায়। চৈত্রের খাড়া খাড়া রোদ, চারপাশে উত্তপ্ততায় হাহাকার। শুষ্ক পরিবেশের গাছপালা, পশু পাখি, মাঠঘাট, নদীনালা সব পানি তৃষ্ণায় তৃষ্ণাত হয়ে যায়। এক চটক বৃষ্টি নামলে যেন তাদের প্রাণ ফিরে আসবে। আমি দক্ষিণের জানলার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি। বারান্দায় মসজিদের ইমাম সাহেব বসে আছেন। আর বসে বসে জোরে জোরে তাসবি দোয়া দুরুদ পড়ছেন এবং বাবাকে ফু দিয়েছেন। বাবার অবস্থা ভালো না, খুবই বেগতিক। কাল রাত থেকে বাবাকে পানি খাওয়ানো হচ্ছে শুধু। বাবা বারবার পানি খেতে যাচ্ছেন। মা ভীষণ ভয়ে, বাবা যদি মরে যায়। মা চান না বাবার কিছু হোক, তাই তো শেষবার আরও একটা চেষ্টা করে যাচ্ছেন। ওষুধের কাজ তো হলো না। শেষবার হুজুরকে দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়ালে বাবা যদি রোগমুক্ত হলো।
যদিও আমরা জানি ওপরওয়ালার যখন ইচ্ছে ওনার বান্দাকে রাখবেন, যখন ইচ্ছে নিয়ম যাবেন, কিন্তু তারপরও আমরা তা মানতে চাই না। চোখ জড়িয়ে এলো আমার। খুব কান্না পাচ্ছে বাবার জন্যে। শেষ রাতেই বাবা পৃথিবী ত্যাগ করেন। আমাদের মাথার উপর ভেঙে পড়ে আকাশ, থমকে যায় পৃথিবী। মা খুব চিৎকার করে কাঁদতে থাকেন। প্রতিবেশীরা মাকে শান্ত করার চেষ্টায় আছেন। অবশ্যই আমাকে কেউ শান্ত করার চেষ্টা করছে না, কারণ আমি শক্ত একটা খুঁটির সাথে হেলান দিয়ে আটসাটভাবে দাঁড়িয়ে আছি। চুপচাপ দূরের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছি। চোখে কোনো ভাষা নেই, মুখে কোনো কথা নেই, চোখে পানিও নেই। আমি জানি না কেন নেই। তবে কি সেই পানি আমার আরো আগে শুকিয়ে গিয়েছে? দুপুরের পর আদিল আসে। এতক্ষণে সবাই আদিলের জন্য অপেক্ষা করেছিল। আদিল আসলে বাবার দাফন কাফন হবে। আদিল আমার সামনে এসে দাঁড়ায়। প্রিয়া, আমি আদিলকে দেখলাম। মাথাটা আদিলের বুকে রাখলাম। তারপরও কোনো কথা বলতে পারলাম না। আদিল, মন খারাপ করো না প্রিয়া। পৃথিবীতে বেশি দিন কেউ স্থায়ী নয়। সবাইকে যেতে হবে, সবাইকে। দেখতে দেখতে আরো কয়েকটা মাস কেটে গেল। মা কিছুটা এখন স্বাভাবিক। বাবার মৃত্যুর পর মা অনেকটা ভেঙে পড়েছিল। আমি মায়ের সারাক্ষণ পাশে পাশে থেকেছি। বাবার মৃত্যুর পর থেকে আমি মায়ের সাথে আপাতত থাকছি। আদিল ঢাকায়। সে বাবার গতের সময় গ্রামে এসে আবার ঢাকায় গিয়ে এর মাঝে গ্রামে আসার হয়নি ওর। ওর বড় ভাই এলে আসবে তাই বলল আমাকে। ঠিক তার 10-20 পর ভাসুর আমাদের বাড়িতে এসে ঘনঘটা হাজির। ভাসুর হঠাৎ আমাদের বাড়িতে আগমন ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। তাছাড়া আসার কারণে নেই তেমন। বিয়ের পর ওনাকে একবার মাত্র দেখেছিলাম, তেমন কথা বলা হয়নি। তাই ওনার আসাতে ব্যাপারটা একটু অবাক হবারই মতন। উনি বারান্দায় থাকা শক্ত কাঠের চেয়ারটার উপর ধপ করে বসে পড়েন। আমি সামনেই ছিলাম, তবে কিছুটা দূরত্ব বজায়। বলেন, আদিলের ফোন বন্ধ কেন? ওকে কতবার কল করেছি কাল বাসায় আসার পর থেকে। বারবার ফোন বন্ধ বলতেছে। আমি বুঝলাম না ঠিক। বললাম, সিম তো খোলা, বন্ধ না। কিসের খোলা? কল দিয়েছি তোমার সামনে দেখো। বলে উনি পাঞ্জাবির পকেট থেকে তরহর ফোনটা বের করে আদিলকে কল লাগান। বন্ধ পাতাছে। ততক্ষণে আমার মনে পড়ে গেল, সেবার আদিল তো ওর সিম পরিবর্তন করেছিল। আর কেনই বা পরিবর্তন করলো হুঠাৎ তা আমার অজানা। সেই নাম্বারই ওনাকে দেয়নি। বললাম, ভাইয়া, ওনার তো আরেকটা নাম্বার আছে। আপনি যেই নাম্বারে কল করেছেন ওটা চালান না। উনি এখন আর। অমনি ভাসুর চেয়ার থেকে টপ করে দাঁড়িয়ে গেল। আর গদগদ গলায় বলে উঠল, এটাই ভেবেছি, এটাই। পরিবারের কারো সাথে আর কথা বলবে না উনি। আমাদের মাথা খেয়ে বীর সেজেছে এখন। ওকে বলে দিও তাড়াতাড়ি গ্রামে আসতে। আমার সাথে ওর নাকি বোঝাপড়া আছে। দেখব কত বোঝাপড়া আছে ওর। আর আমার কি কি বোঝাপড়া আছে তাও দেখাবো। দেখব দিমাগ কই থাকে ওর। ওকে কল দিয়ে জানিয়ে দিও। মনে থাকবে তো? ভাইয়া কিছু খেয়ে যান। খাবো আবার। পাগল বানিয়ে দিয়েছো তোমরা। বলেই তরহর করে বেরিয়ে যান ঘর থেকে। আর চলে যান। আদিল ঠিক তার পরদিনই গ্রামে চলে আসে। তারপর আমি এবং আদিল ওই বাড়িতে যাই। আদিল ঘরের ভেতর ঢুকতেই আমার শাশুড়িমা কোথা থেকে এসেই আদিলকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। খুব কাঁদেন। আর কাঁদতে কাঁদতে বলেন, কটা মাস আমার সাথে কথা বলিসনি তুই? আমার কথা কি একবারও তোর মনে পড়েনি? মা মাকে কিভাবে ভুলতে পারলি তুই? আদিল ওনার মাকে শুধায়, কেঁদো না মা। আসলে ভাগ্য সহায় ছিল না এই বাসায় কারো সাথে যোগাযোগ রাখতে। শাশুড়িমা আদিলের মুখের দিকে তাকিয়ে থাকেন। শাশুড়ি মায়ের মুখটা খুব শুকনো, চোখজোড়ার শীতল চাহনি। দেখেই বোঝা যাচ্ছে শাশুড়িমা আদিলের জন্য এই কদিন খুব মন খারাপ করেছেন। সবকিছুর ঊর্ধ্বে আদিল ওনার সন্তান। আর সন্তানদের জন্যে বাবা মার একটু হলেও মন কাঁদে। হয়তো তা প্রকাশ করে বা করে না। এমন সময় আদিলের ভাই আসে। অত্যন্ত ব্যস্ততা ভঙ্গিতে সোফায় বসতে বসতে বলে, আসছিস তুই? কি নাকি হিসেব নিকেশ আছে? বুঝা। আমিও বুঝাই। আমার কল এসেছে খুলনা থেকে। সেখানে যেতে হবে জরুরি। তাও আসতাম না। খুব ব্যস্ততা যাচ্ছে। তোর ধাপাধাপিতে আসতে হলো। এবার তাড়াতাড়ি বল কি বলবি? আদিল বসল ওর ভাইয়ের সামনে সোফায়। বলল, ব্যবসা তো খুব জমজমাট যাচ্ছে তোমার, না? আদিলের ভাই মুখটা অন্যদিকে রাখার দৃষ্টিটা এবার বৈচিত্র্যময় ভঙ্গিমায় ভরে যায়। আদিল হালকা করে গলা ছাড়ে। এবার মায়ের দিকে তাকায়। বলে, মা, তুমি ওখানে বসো। আজ আমাদের যা কথাবার্তা হবে সবকিছু তুমি সাক্ষী থাকবে আর সাক্ষ্য দেবে। এমন সময় আমার যা এবং ননদ আসে। যা বলে, মা কি সাক্ষ্য দেবে? মায়ের সাক্ষ্য দেওয়ার মতো কি আছে? আদিল ওর ভাবির কথাটা উপেক্ষা করে গেল। মায়ের দিকে আবার তাকালো। শাশুড়িমা যেয়ে বসলেন। আমি আদিলের কাছাকাছি দাঁড়িয়েছিলাম। আদিল বলে, তোমার ব্যবসা ভালো যাচ্ছে তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এবার আসল কথায় আসি। এই যে ব্যবসাটা করছো,
ব্যবসাটা কি আগের বাবার ছিল না? মানে কি বলতে চাচ্ছিস তুই? আগে আমার কথার উত্তর দাও। আমার ভাসুর এবার চিৎকার চেঁচামেচি করে ওঠেন। এই সংসারের পেছনে আমার ১৬ বছরের পরিশ্রম, যা ইনকাম করেছি সব এই সংসারের পেছনে ঢেলেছি। আমার সবকিছু এই সংসারে। আর তোদের ব্যবহারে আমি তো মানুষ না, আজ তো একটা রোবট। শাশুড়িমা বলেন, আহা, চিৎকার চেঁচামেচি করছিস কেন? ঠান্ডা মাথায় বল, দেখো কি বলে। আর তুই বলবি, দেখো মা, আমি তো তোমার ছেলেকে কিছু বলিনি। ওনার কথাবার্তা দেখো। কি দেখবে? কি? এই মায়ের পেছনে আমার প্রতি মাসে মাসে ৭,০০০ করে দেওয়া লাগছে। ওষুধ সব আমি খাইয়েছি। পাশ থেকে ননদ বলে, আমিও। মায়ের ওষুধে আমারও অনেক টাকা ছিল। আদিল বলে, আমার আগে কথা তো শুনবে। কথা শুনে তর্কাতর্কি করছো কেন? প্রিয়াদের বাসায় সেদিন খুব গরদ নিয়ে গিয়েছিলে আমার সাথে বোঝাপড়া করতে। আমিও করতাম। এখন তা করছো না। ঝগড়া করবে? আমি ঝগড়া করছি? ঝগড়া তুই করতে যাচ্ছিস। বাবা মারা যাওয়ার পর তোর সব খরচ আমি চালিয়েছি। তোর বিয়ের পরও তোর খরচ আমি চালিয়েছি। এই পরিবারটাও আমি চালিয়েছি। আর তুই নাকি বলিস আমার সাথে তোর বোঝাপড়া আছে? সাহস কত! সব বোঝাপড়া তো আমার তোর সাথে আছে। আদিল বলল, ভাইয়া, তুমি একটু থামো, আমি বলতেছি। শাশুড়িমা, আদনান থাম। শোনো ও কি বলে। আমার ভাসুরের নাম আদনান। ভাসুরের ক্ষিপ্ততা কিছুটা কমে এলে এবার আদিল বলে, আমি তোমার অনেক খরচ করেছি, তার হিসেব আমার কাছে। আমি তোমার সব শোধ করে দেব। আর আপুর জামাইয়েরও। কবে দিবি? কবে? খুব তো দেমাক দেখাস। বা, সেটা রাস্তা তুমি করবে? মানে? বিজনেসটা বাবা আমাকে এবং তোমাকে দিয়েছিল। সেখানের মালিকানা অর্ধেক তুমি, আর অর্ধেক আমি। কিন্তু যদি ভালোভাবে বিশ্লেষণ করতে যাই, বাবা বিজনেসটা আমার নামেই দিবে বলেছিল। কারণ বাবা তোমার নামে ব্যাংকে ৩০ লাখের মতন রেখেছিল ব্যবসা করার জন্যে। আর বাবা মারা যাওয়ার মাত্রই সেই টাকা তুমি কি করেছো তার হিসেব এখন আমাদের কাছে নেই। বাবার ব্যবসাটাও হিসেব নেই। অথচ সেই আমার পাওয়া হকটা তুমি নিয়ে নিলে। নিয়েছো ভাই, নিতে পারো। এবার যেটা বলতাম, প্রিয়ার সাথে আমার বিয়ের পর আমি তোমার সেখানে গিয়েছিলাম। তুমি সেখানে আমাকে লেবারের মতো ব্যবহার করেছো। তোমাকে বলেছি আমাকে কিছুটা দায়িত্ব দিতে, দাওনি। আমি তোমার সব টাকা নিয়ে ভেগে যাব। আবার দায়িত্ব দিলে তোমার থেকেও ধনী হয়ে যায় কিনা? যাই হোক, বাদ দাও ওসব কথা। আর আপু, তোমার স্বামীও আমার সাথে এরকম ব্যবহার করেছে। সে কলিদের সাথে আমাকে কাজ করতে দিয়েছে। এবার তুমিই বলো মা, তুমি যে বলতে প্রিয়া আমাকে নিয়ে আসে গ্রামে, প্রিয়া আনেনি। ও কখনো আমাকে বলেনি আসতে। আমি চলে আসতাম শুধুমাত্র তোমার বড় ছেলের আর দুলাভাইয়ের ব্যবহারে। হয়তো প্রিয়া এখন জানলো আমি কেন তখন ঘন ঘন চলে আসতাম। আমিও কি সংসারের কথা ভাবি না? ভাবি, খুব ভাবি। কিন্তু সংসার ধরার মতন আমার হাতে কিছুই নেই। খুব ইচ্ছে ছিল ব্যবসা করব, একজন বিজনেসম্যান হব। কিন্তু ডিগ্রির সার্টিফিকেট নিয়ে ঘুরে ঘুরে ছোটখাটো চাকরি জয়েন করি। এখন কি আর চাকরি আছে মা? আদিলের কথা শুনে আমার চোখজোড়া বসে গেল। স্বামীর মনে এত কষ্ট, অথচ কখনো জানলামই না। আদিলের কথায় সবাই চুপ হয়ে গেল। ভাসুর উসখুস করছেন। উসখুসলতে এনে মিনিট ২ পর বলেন, বাবা মারা যাওয়ার সময় তোকে দেখতে বলেছে। আর বাবা কিছুই বলেনি? হ্যাঁ, কিন্তু তার আগে বাবা যে হিসেব করে গেছে তোমার আর আমার সম্পত্তি নিয়ে। বাবার মৃত্যুর সময় সব সরিয়ে নিয়েছে। আমাকে তোর হাতে রেখে গেছে। তোকে বাবার স্নেহে দেখতাম। এটাই করেছ স্নেহ? কম করেছি। কম করলে সংসারে তো খরচ কে দিয়েছি শুনি? শুনি না তোমার খরচ। তবে একটা কথা শুনে রাখো ভাই, পৃথিবী সবার স্বার্থন্বেষী। আপন পরের বিশ্লেষণেরা বুঝতে চায় না। দোয়া করে আজীবন সুখে থাকো। চলো প্রিয়া। বলে আদিল বসা থেকে উঠে দাঁড়ালো। শাশুড়িমা কাঁদতেছেন। আদিল, বাবা, আদনান, আমি তো এসবের কিছুই জানতাম না। আদিল কি বলতেছে? সব অভিনয় আর মিথ্যে তোমার ছেলের। গুনে গুনে ২টা বছর কোনোমতে আমাদের কেটে গেল। আমি বাচ্চাদের পড়িয়ে এসে ভারী পেটটা নিয়ে আমার ছোট্ট খোপড়ির মতো এসে বসলাম। খুব পানির পিপাসা পেয়েছে। শক্তি নেই উঠে দাঁড়িয়ে গিয়ে টেবিলের উপর থেকে জগ নিয়ে পানি ঢেলে খেতে। মা পাশের রুমে শুয়ে আছে। মাকে যে ঢেলে বলবো মা ১ গ্লাস পানি দাও, এই অবস্থাটা নেই। আমাদের কোনো অবস্থা নেই এখন আর। এই ২টা বছর খুব কষ্টে যাচ্ছে আমাদের। আমরা শহরের একটা গলির ছোট্ট ছোট্ট খোপড়ির মতন ২টা রুমের বাসায় থাকি। সেদিনের পর আদিল আমাকে এবং আমার মাকে নিয়ে ঢাকায় চলে আসে। গ্রামে আর যায়নি। ওর ইচ্ছে আর যাবেও না। এখানে এখন আমি আশপাশের মহল্লার কয়েকটা বাচ্চা পড়াই। সকাল থেকে শুরু করি সন্ধে পর্যন্ত। আদিলও কোম্পানিতে খাটছে খুব, তবে বেতন নাই। আগের থেকে আরো খারাপ অবস্থা। কোম্পানিতে লোকসান হচ্ছে খুব, যার কারণে অ্যাপ্লিদের বেতন বাড়ার বদলে কমে যাচ্ছে। সংসারটা এখন আমার সাপোর্টে চলে অনেকটা। সেই সময় ইন্টার পাস করেছি। সেইটুকু দিয়ে পোলাপানদের পড়াই।
আমার মায়ের অবস্থাও ভালো না খুব একটা বেশি। চোখে তেমন আর দেখেন না, কানেও বেশি শুনেন না। বাবার শোকে সংসারের অভাব অনটনে কেমন যেন হয়ে যাচ্ছেন দিনকে দিন। আমি খাটের এক হাতে শরীরের ভর রেখে আস্তে উঠে দাঁড়াই, পানি খাই, পেটে হাত বুলাই। বুলাতেই নড়ে ওঠে পেটটা। পেটের দিকে তাকাতে তৃপ্তিময় হাসি ফুটে ওঠে। আমার শরীরের এই আরেকটা মানুষের বসবাস। 7 মাস চলতেছে আমার। মেয়ে হবে কিনা ছেলে তবে তা জানি না। ভাবছিবার টিউশনের টাকাগুলো হাতে পেলে আল্ট্রাসোনোগ্রাফিটা করে নেব। এবার আর খরচের কথা ভাববো না। ইদানিং আদিলের ভীষণ অন্যমনস্ক থাকে। অফিস থেকে ফিরলে তেমন কথা বলে না। জিজ্ঞেস করলে অনেকগুলো কথার একটি বা দুটি উত্তর পায়। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সে আমাকে নিয়ে খুব চিন্তিত। কারণ ডাক্তার বলেছে মায়ের পুষ্টিজনিত অভাবের কারণে বাচ্চা গর্ভপাতের সমস্যা হতে পারে, তাই সিজার করে লাগবে। কিন্তু সিজারের কথা মুখে তুলতেই তো হাজার হাজার টাকা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে অতগুলো জোগাড় করা খুবই কঠিন ব্যাপার। আর সম্ভাবনা সংসারটা ঠিক মতন চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে সিজারের কথা ভাবাও স্বপ্নের মতন। আমি রোজ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আর মহান আল্লাহর কাছে দোয়া করি যেন বাচ্চাটা আমার নর্মালে হয়। সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। বিছানায় শুয়ে থাকি, আবার শুয়ে থাকার মাঝে কাতরে উঠি। আমার নিজেরই কেমন লাগছে তা আমি নিজেও জানি না। পেটের মতন বারবার ঢিপ ঢিপ ব্যথা করছে। ব্যথাটা তীব্র যেটা আমি সহ্য করতে পারছি না, তাই মাঝে মাঝে একটু কাতরে উঠি। মা পাশের রুম থেকে আমার কাতরানের কিছু ছিটেফুটে শব্দ শুনতে পান। জোর গলায় বলেন, কথা বলতেছিস প্রিয়া? চুপ করে থাকি। মা আবারও, কথা বলছিস না কেন মা? আমার খুব ইচ্ছে হয় আদিলকে একটিবার কল করে বলি, আমার না ভালো লাগছে না। কিন্তু আদিল তো এখন কাজে, ওকে কল করলে ডিস্টার্ব হবে। কলে বস কথা বলতে দেখলে বেতন কম যদি দেয়। কিন্তু ভাবনাটা বেশিক্ষণ চেপে রাখতে পারলাম না। আসলে আমার পেট প্রচণ্ড ব্যথা করতেছে, যা আমি সহ্য করতে পারছি না। আমি পেটে হাত রেখে খুব জোর গলায় কাতরাতে থাকি। মা জবুথবু শরীর নিয়ে খুব কষ্টে হেঁটে আসেন আমার রুমে। যদিও কিছুটা চোখে আবসাবসা দেখেন, তবে মেয়ের কষ্টগুলো সহজেই যেন ধরে ফেলেন। মাথাটা ওনার কোলে টেনে আদিলকে কল দেয়। তাড়াতাড়ি কল দে। মায়ের যেন কান্না পেয়ে যাওয়া অবস্থা। আমি পাশ থেকে ফোনটা নিই। আদিলকে সত্যি সত্যি এবার কল দিই। মিনিট বেশিকের মাথায় আদিল বাসায় এসে হাজির হয়। আমাকে কোলে তুলে নেয় আর মাকে বলে, মা, আপনি বাসায় থাকুন, আমি প্রিয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে আসা 3 ঘন্টা পার হয়ে যায়। আমার এখনো সিজার করা হচ্ছে না। আমি কাচের দরজা দিয়ে আদিলকে দেখি সে যেন কাঁদছে আর বারবার কারো দিকে হাত জোড়া মিনতি করছে। বুঝতে পেরেছি ডাক্তারকে। হয়তো বলেছে বাকি টাকাগুলো আমি পরে দিয়ে দেব, দয়া করে আমার বইয়ের সিজারটা করে দিন। কিন্তু ডাক্তাররা শোনে না। আমি বুঝতে পারছি আমার হয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে বেশি দিন বাঁচা যাবে না। আসলে মরে গেলে শান্তি, বাঁচলে স্বার্থপর, নিষ্ঠুর, খারাপ মানুষগুলোকে প্রতিনিয়ত দেখতে হবে। ওপারে চলে গেলে কাউকে দেখব না। খুব ভালো থাকবো, খুব। ভাবতে ভাবতে কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলি আর পরে কিছু মনে পড়ে না। হুঁশ আসতে দেখি আদিলের কোলে ছোট্ট একটা শিশু। সে খুব কাছে। আদিল তার কান্না থামাতে সারা রুমে পায়চারি করছে। ও বাবু, কাঁদে না। সোনা বাবা, আমার আম্মু, ঘুম থেকে জাগলে খাবার দেবে। একটু শান্ত থাকো বাবা আমার। মা, আমার ডেলিভারি হলো, সিজার নাকি নরমাল। ভাবতেই উঠে বসার চেষ্টা করি। প্রসবের জায়গায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। বসতে পারিনি, শুয়ে যাই আবার। পেটে হাত বুলাই। না, সিজার হয়নি। তাহলে নরমালি হয়েছে? তবে কিভাবে? আদিল এতক্ষণে আমাকে দেখেছে। এসে বলে, আমাদের ছেলেবাবু হয়েছে প্রিয়া। কত খুশি আমি। বলে হাসে আদিল, খুব হাসে। তারপর বলে, আচ্ছা, আগে ওকে দুধ খাও তো। কিছু খায়নি তো। ডাক্তার বলেছে খুব অপুষ্ট। ওকে প্রচুর শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। আর তোমাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। বলে চিকন পাতলা 1.5 কেজি হবে কিনা জানি না, বাবুকে আমার কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। আমি বাবুর দিকে তাকিয়েই থাকি কিছুক্ষণ শান্ত চোখে। ভেতরটা আপনাতেই আনন্দে ভরে যায়। কপালে দুটো আলতো চুমু বসিয়ে দিই। আমার বাচ্চা গর্ভপাতের ব্যাপারটা বলি আদিলের কাছ থেকে শুনলাম। আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি তখন আমার বাবু মোটামুটি একটা স্টেজে চলে আসে। আর বাবুকে বের করা ইজি হয়ে যায়, যেখানে সিজারের প্রয়োজন হয়নি। নার্স এটা খেয়াল করেছিল তখন। সে আমাকে রক্ষা করে আর সিজারের এতগুলো টাকা থেকে বাঁচায়। হাসপাতাল থেকে আসার সময় আদিল তাকে কিছু টাকা হাতে দিতে চায়, কিন্তু সে নেয়নি। বলে, আপনারা সুস্থ থাকুন, আবার কোনো একদিন দেখা হলে ট্রিট দিয়েন। আদিল এখন অফিস থেকে ফিরলেই ভীষণ খুশি খুশি থাকে। এতটা খুশি আমি তাকে আগে কখনো দেখিনি। কারণ জিজ্ঞেস করে ফেলি। সে হাসতে হাসতে বলে, জানো, আমাদের কোম্পানিটি দিনকে দিন ভালো একটা জায়গা করে নিচ্ছে। খুব প্রফিট আর্ন হচ্ছে। লাস্টবার অন্য একটা কোম্পানির সাথে
প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ডিল হলো না, সেখানে কোম্পানিটি 2 কোটি টাকা আর্ন করেছে। আর যার মধ্যে সবার থেকে সবচেয়ে বেশি অবদান ছিল আমার বস, তো সেই খুশি। বলেছে আমাকে পরের মাসেই ম্যানেজার বানিয়ে দেবে। আদিলের কথায় খুশিতে যেন আমার চোখে পানি চলে আসে। সেদিন থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি। আদিল ম্যানেজার, খুব সম্মান অফিসে আজকাল ওর। ওর বস ওকে একটা গাড়ি গিফট করেছে, যেটা দিয়ে ও সহজে যাতায়াত করতে পারে। আমরাও কোথাও ঘুরতে গেলে বা শপিং করতে গেলে গাড়িটা ব্যবহার করি। আমাদের বাসস্থানের পরিবর্তন হয়েছে। আমরা এখন খুব ভালো মানের টাইলসের ফ্ল্যাটে থাকি। বড় বড় 3টা রুম, একটা ডাইনিং বাথরুম, আর সবখানে আসবাবপত্র ভরপুর। আমাদের নিজেদেরও ফ্ল্যাট হয়ে যাবে। আদিলের ব্যাংকে অনেক টাকাই জমা হয়েছে। সে ভাবছে আর 2 মাস পরে একটা ফ্ল্যাট কিনে নেবে। আর তার সাথে আরেকটা খুশির সংবাদ, আমার মাও সুস্থ হয়ে গিয়েছেন আগের থেকে। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন দিয়েছেন। নিয়মিত সেভাবেই চলছে মা। এই সব কিছু নিয়ে মহান আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এভাবে দেখতে দেখতে আরও 2টা বছর কখন যে কেটে যায় টেরও পাইনি। সংসার, সন্তান, মাস, সবকিছুতে মন ব্যস্ত হয়ে যায়। সময়ের কথা একদম তো মাথায় আসেনি। একদিন দুপুরে আদনানকে ঘুম পাড়িয়ে নিউজ পেপার পড়তে বসলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কিন্তু সংবাদপত্র পড়ার অভ্যেস আছে। আদিলের সাথে বিয়ের আগে যখন স্কুল কলেজে পড়তাম, তখন প্রচুর সংবাদপত্র কিনে কিনে পড়তাম। দেশের প্রতিদিনকার খবর প্রতিদিন জানতে আমার বেশ আগ্রহ। আর বাসায় তো তখন টিভি ছিল না, তাই সংবাদপত্র ছিল নিউজ জানার একমাত্র মাধ্যম। আজ অনেকদিন পর পড়তে বসলাম, কিন্তু সংবাদপত্রের প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতা উল্টাতেই আমার চোখজোড়া ধাঁধিয়ে ওঠে। চরম রকম অবাক হয়ে যায়। সংবাদপত্রে লেখা ছিল, আব্দুল হামিদ চামড়া খানাটি গত সপ্তাহে পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে যায় এবং লাখ লাখ টাকার মতন ঋণগ্রস্ত হয়ে পড়েন কোম্পানির মালিক। খুলনা। আব্দুল হামিদ আমার শ্বশুরের নাম। শ্বশুরের নামে কারখানাটি ছিল, যেটা এখন আমার ভাসুরের, কিন্তু দেউলিয়া হয়ে গেল। তারপর বিস্তারিত পড়ি। বিস্তারের পরে যতটুকু বুঝলাম, উনি নকল প্রোডাক্টস উৎপাদন করেছেন, যার কারণে ব্যবসাটা অনুকূলে চলে আসে। আর এখনও প্রতিকূলে আনার তো উপায় নাই। অনেকক্ষণ যাবৎ চুপ করে থাকি আপনাদের। সত্যি কথা বলতে, আমি ভাবতে পারিনি এরকম নামকরা কোম্পানি ছিল, আর তা এত তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাবে। রাতে আদিল বাসায় ফিরতে আদিলকে বিষয়টি তৎক্ষণাৎ বলি। আদিল গুরুত্ব দিল না। নিজ মনে গা থেকে শার্ট খুলতেছে আর শীষ বাজাচ্ছে। আহা শুনুন না, ভাসুরের কারখানাটা যে দেউলিয়া হয়ে গেল, এটা কিভাবে হলো ভাবা যায়? কি অবস্থায় জানি আছেন তারা কে জানে। ইস! সাথে সাথে পেছন ঘুরে আদিল আমাকে বলে ওঠে, বিজনেস দেউলিয়া হয়েছে ওনাদের, আমাদের না। অন্যদিন নিয়ে এত ভাবতে হবে না তোমাকে। খাবার বাড়তে যাও, আমি ভাত খাবো। প্রচুর খিদে পেয়েছে। আমি স্থির চোখে তাকিয়ে থাকলাম আদিলের দিকে। আজকে আমি আদন এবং আদিল গ্রামে যাচ্ছি আদিলের বাবার এবং আমার বাবার কবর জিয়ারত করতে। আগে থেকেই আদিল তার গ্রামের দূর সম্পর্কীয় এক বন্ধুর সাথে কথা বলে হুজুর ঠিক করে রেখেছে, যারা কবর জিয়ারত করবেন। আদিল অফিস থেকে সপ্তাহখানেক মতোর ছুটি পেয়েছে, তাই এই ছুটিতে যাচ্ছি। আমরা গ্রামের বাড়িতে আসতে দেখে বাড়ির আশপাশ অনেক পরিবর্তন হয়েছে। রাস্তার পাশে কয়েকটা টিনের বাড়ি ছিল, সেগুলো পাকা দালান হয়ে গেছে। রাস্তাঘাটের শান বাঁধা হচ্ছে, পাকা করবে মনে হয়। আমি আদনকে নিয়ে কার গাড়ি থেকে আদিল গাড়ি লক করে নামে। আমরা বাড়িতে আসলাম। বাড়িটার অবস্থা ভালো না, বড় কোনো ঝড় এলে যে কোনো সময় উড়ে যেতে পারে। আমি বাড়ির ভেতর ঢুকলাম, ধুলা বালি ভরা। তারপরে নিজের অতীত, নিজের স্মৃতি, নিজের আপনের এক মায়া ছুঁয়ে গেল। বাড়ির চারপাশ ঘুরলাম কিছুক্ষণ। আদিল আমাদের জন্য দোকান থেকে কিছু পানীয় খাবার, কেক এবং কলা নিয়ে আসে, হাতে তুলে দিয়ে, আপাতত এগুলো খাও প্রিয়া, বাবার জিয়ারত শেষ হলে আমরা বাইরে খেয়ে যাব। তখন বললাম, আচ্ছা, আমার না খুব মন চাচ্ছে বাড়িতে কদিন বেড়াতে। আজকে এলাম, আর আজকে রাতে যদি রওনা করি। আদিল বলল থাকা যায়, কিন্তু বাড়ির অবস্থা, সমস্যা নেই, আমি সব ঠিক করে নিব। এর মাঝে কয়েকজন হুজুর আমাদের উঠানে এসে দাঁড়ায়। আদিলকে ডেকে ওঠে, কই আদিল বাবা, আছো? হুজুরা চলে এসেছে। আদিল আমাকে বলে, থাকো তাহলে, বলে আদনকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে যায়। আদিলের কবর জিয়ারতের এইটুকু সময়ে ঘরটা পরিষ্কার করার প্রস্তুতি নিই। বিকেলে আদিল আদনকে নিয়ে ফিরে বলে, প্রিয়া, আমার বাবারটা কাল করব। আমরা যেহেতু আজ এখানেই থাকব, তাই কাল করতে সমস্যা নেই। তোমার ইচ্ছে, তাহলে তুমি আদনকে নিয়ে থাকো। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি বাধা প্রদান করি, বলি, আজ মাটির চুলাতে রান্না করব, আপনি বাজার নিয়ে আসেন। আদিল কুট করে হেসে দেয়, বলে, আজকে মাটির চুলাতে রান্না করার খুব ইচ্ছে হচ্ছে না?
অনেক। নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আদন তোমার কাছেই থাকুক। গ্রামের অনেক মানুষই ইতিমধ্যে শুনেছে আমি গ্রামে এসেছি, তাই অনেকে আমাকেই দেখতে এসেছে। আদনকে কোলে নিয়েছে, আবার আদর করে দিয়েছে। সবার সাথেই অনেকক্ষণ ধরে কথা বলি। আসলেই মাটি, মানুষ, পরিবেশ সবটার প্রতি কেন জানি একটা টান অনুভব হচ্ছে। খুব বেশি অনুভব হয় পরদিন আমিও আদিলের সাথে যাই। আদিলের বাবার কবর জিয়ারত করবে। জিয়ারত শেষ হলে আদিলের বড় ভাইয়ের সাথে আদিলের দেখা হয়ে যায়। ওনার চোখ মুখ কেমন জানি উদাসীন উদাসীন। হাবভাবে বোঝা গেল উনি খুব একটা ভালো নেই। আদিল ভাবল পাশ কেটে চলে যাবে। উনি থামিয়ে দেন, বলে ওঠেন, বড়লোক হয়ে ভুলে গেলে আমাদের। আদিল একদণ্ড চুপ থেকে তারপর বলল, কেন ভুলব, সবই মনে আছে। তাহলে আমাদের সাথে যোগাযোগ করিসনি যে? মায়ের, আমাদের একবারও খবর নিয়েছিস? আদিল এবার চুপ করে থাকে। উনি বলেন, জানিস, আমার সব যে শেষ। সাজানোয় এত বড় কোম্পানি তছনছ হয়ে গেল। পথের ভিক্ষুক বানিয়ে দিয়েছে, খেতেও পারি না। কত মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে মানুষের কাছে। জমি আমার ভাগের থেকে 1 বিঘা বিক্রি করে কিছু মানুষের দেনা শোধ করেছি। আরও এখনো লাখ লাখ টাকা পাওনা। কিভাবে দিব, কি করব কিছুই বুঝতেছি না। কাউকে পাচ্ছি না সাহায্য করার মতন আমাকে। সব ব্যাটা স্বার্থপর। বলতে বলতে ভাসুরের চোখে পানি চলে এলো। আদিল চুপ করে রইল। এবার তিনি চোখের কোণা থেকে পানি মুছে নেন। তারপর হাঁক ছেড়ে বলেন, ঘরে যাবি না? চল। আদিল বলল, আমি ঘরে যাব না। মায়ের সাথে একটু দেখা করব, আর দেখা করে চলে যাব। বলে আদিল বাড়ির দিকে এগোয়। বাড়ির ছোট উঠান, তাই পা দিতে শাশুড়িমা বেরিয়ে আসে। আমি সালাম করে উঠি। উনি আদিলকে জড়িয়ে ধরে কান্না করে দেন, আর কাঁদতে কাঁদতে বলেন, এই ছেলে, তোর মনে কষ্ট দিয়েছি বাপ, তাই আজ কারখানের এই হাল হলো। মানুষকে ঠকিয়ে নিজে যে কোনোদিন সুখে থাকা যায় না, আজ তার প্রমাণ হলো। এখন তো বাপ বুঝে, বুঝে আর কি লাভ হলো? সব তো তছনছ হয়ে গেল। শাশুড়িমা আদিলের সাথে কথা বলার মাঝে আমার যা এবং চাচি শাশুড়ি আমাদের দিকে এগিয়ে আসেন। আমি সালাম করি চাচিমাকে। তিনি সালামের জবাব নিয়ে বলেন, আরে, আমাদের প্রিয়া যে, এ কি তোমার ছেলে? বলেই আদনকে তুলে নেন। যা আমার কাছে আসে, খুব শান্ত কণ্ঠে বলে, কেমন আছো প্রিয়া? জি ভালো। আপনি ভাবি কেমন আছেন? জানোই তো কেমন আছি। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। আমার শাশুড়িমা আদিলকে ছেড়ে এবার বলেন, আমার নাতি কই? আমার নাতিকে আমার কোলে দেন। চাচিমা আদনকে শাশুড়িমায়ের কোলে তুলে দেয়। শাশুড়ি কোলে নিয়েই বলেন, আদিলের মতন একদম আমার দাদুটা, মাশাল্লাহ। আদনকে নিয়ে খুনছুটি করেন। তারপর আমি বলি, মা, ভালো আছেন? শাশুড়িমা আমার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। বলেন, আমার উপর তোমার খুব রাগ না? না। মা, কি বলেন? হ্যাঁ, আমি জানি। তুমি মুখে না বললেও আমি বুঝি। আমাকে মাফ করে দে মা। আমি তোর উপর অনেক অন্যায় অবিচার করেছি। আমি কথাগুলো এড়ানোর চেষ্টা করলাম। বললাম, মা, আপা কোথায়? আপাকে দেখছি না যে। ও তোমার ভাসুরের এই হাল দেখে আর আসেনি। ওর স্বামীর আবার যদি সাহায্য করা লাগে। পৃথিবীর সবাই নিজের স্বার্থ বুঝে রে মা। আমি তপ্ত শ্বাস ছাড়লাম। আমি আর কি বলবো? সত্যি, পৃথিবীর সবাই নিজের স্বার্থটা আগে বুঝে। আর যখন তারা কোনো বিপদে পড়ে, তখন নিজেদের অন্যায়গুলো ধরতে পারে। অথচ এর আগে এরা অন্ধ থাকে। আমার ভাবনার মাঝেই ভাসুর আদিলের সামনে এসে দাঁড়ায়। দুহাত বাড়িয়ে বলে, ভাইরে, তুই আমাকে একটু সাহায্য কর। আমি পাগল হয়ে যাচ্ছি ভাই। তুই পারবি আমাকে একমাত্র সাহায্য করতে। ভাই, আমার রক্তের ভাই। আমরা ঢাকায় আসার পর আদিলর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত সব যত টাকা আছে সব ওনার ভাইকে পাঠিয়ে দেয়। কারণ ওনার ভাইয়ের খোটা ছিল উনি আদিলের ভরণপোষণ চালিয়েছেন। বিয়ের পর আমাদের সংসারটা চালিয়েছেন সেই খরচ। উনি আদিলের ভাই, তাই এখানে একটা দায়িত্ব আছে। তার উপর উনি হাত জোর করে আদিলের কাছে সাহায্য চেয়েছে। এসব ভেবেচিন্তে আদিল নিজের সব দিয়ে মুক্ত করেছে। কারণ আদিল ওনাদের মতন বেইমান আর পাষাণ না। আল্লাহ চাইলে ওনাকে এর থেকেও বেশি দিতে পারে। তবে হ্যাঁ, আদিল গতকাল রাতে তার মাকে ফোন দিয়ে বলেছে, এই ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক থাকবে ঠিক আছে, কিন্তু কখনো মুখের সম্পর্ক হবে না। মিল হবে বা। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সবটাই করেছি ওনার জন্যে। আর হ্যাঁ, তোমার যখন ঢাকায় আসতে ইচ্ছে হবে, আসবে। যদি থাকতে ইচ্ছে হয় থাকবে, যতদিন ইচ্ছে হয়। আর হ্যাঁ, তোমার ওষুধ খরচ, অন্যান্য যত যা খরচ, সবকিছুর জন্যে আমি প্রতি মাসে তোমাকে বিকাশে টাকা পাঠিয়ে দেব। আদিল তাই করে। মাসে না আসতে ওর মাকে 7,000 টাকা হাত খরচ দিয়ে দেয়। কারণ এটা আদিলের দায়িত্ব এবং কর্তব্য। সমাপ্ত।